আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটাও অনেকের জন্যই এখনো সহজ নয়। আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সাধারণত আমরা যখন কোনো সমস্যায় পড়ি এবং সেটা সমাধান করতে পারি না, তখন কিন্তু আমরা আদালতের শরণাপন্ন হই এবং আদালত তখন ঘটনা, সাক্ষ্য, প্রমাণ ইত্যাদি বিচার করে ন্যায় বিচার করে থাকেন। কিন্তু সমস্যা হলো এই যে আমাদের বিচার ব্যবস্থা, সেটা মামলা মোকদ্দমার ভারে এতটাই ওভারলোডেড হয়ে আছে যে বিচার বিভাগ চাইলেও দ্রুততার সাথে মামলা মোকদ্দমার প্রতিকার আমাদেরকে দিতে পারছে না। মামলায় বিচার প্রক্রিয়াতেই মানুষকে দেখা যাচ্ছে যে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আইনজ্ঞরা একটা সহজ সমাধান বের করলেন। এর নাম দেওয়া হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। বিকল্প বিরোধ নিষ্পত্তি হচ্ছে এমন একটি বিচার প্রক্রিয়া যা আদালতের ফর্মাল যে বিচার প্রক্রিয়া সেটার সংক্ষিপ্ত, বিকল্প এবং ইনফর্মাল একটা প্রক্রিয়া। এডিআরে আদালতের ন্যায় ফর্মাল নিয়মগুলো সেভাবে মেনে চলা হয় না, ফলে সময় এবং ব্যয় সংকুলান হয় এবং জটিলতা কমে যায়। বাংলাদেশে ক্রমবর্ধমান মামলার জট কমাতে, সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে, বিচারে দীর্ঘসূত্রিতা, ব্যয় বহুলতা এবং জটিলতা নিরসনে এডিআর অনেক বেশি ফলপ্রসূ। আজ আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে আছেন ডক্টর খালেদ হামিদ চৌধুরী, ব্যারিস্টার এট ল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এফসিআই আরবিট্রেটরস এবং ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ আলোচক হিসেবে আছেন ব্যারিস্টার মাহবুব কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ অ্যাটর্নি অ্যাট ল, নিউ ইয়র্ক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো আমরা অলরেডি বলছিলাম যে আজকে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন নিয়ে কথা বলবো এবং এটার জন্য আমাদের যে আরবিট্রেশন রয়েছে সেটা নিয়েও আমরা জানবো। স্যার, প্রথমে যদি আপনার কাছে চলে যাই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজ করে একটু বলতেন যে আমরা আসলে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে আমরা আসলে কি বুঝি এবং কি কি উপায়ে এটা নিষ্পত্তি করা যায়, আর আমাদের দেশে কি এটা এখন জনপ্রিয় হচ্ছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ ইফাত। আসলে সনাতন প্রক্রিয়াতে যে বিচারিক প্রক্রিয়াতে যে বিরোধ নিষ্পত্তির যে ট্র্যাডিশন, যেটা সেঞ্চুরিজ যাবত চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা নানা রকম বিপত্তির সম্মুখীন নানা কারণে, এবং এর ফলে মামলার জট, সময়, কমপ্লেক্সিটি, নানা কারণে দেখা যাচ্ছে মানুষ ঠিক বিশেষ করে কমার্শিয়াল, আজকে যেহেতু চুক্তির বিরোধ নিয়ে কথা হচ্ছে, যে কমার্শিয়াল পার্টিজরা তারা কিন্তু মোটেও কিন্তু দেখা যাচ্ছে যে নট জাস্ট আমাদের লিগাল সিস্টেম, ইন দ্য মোস্ট অফ দ্য লিগাল সিস্টেমস দে আর ভেরি আনহ্যাপি উইথ দ্য সিচুয়েশন। এই কারণে আমরা তো আমাদের দেশ অবস্থা তো আমরা জানি যে এখন বোধহয় 45 লক্ষ মামলা বিচারাধীন আছে, 1800-র মতন বিচারক বিচারপতি আমাদের, এবং মামলাগুলো কবে শেষ হবে কেউ জানে না। এইসব নানা কারণে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ওই বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে প্রয়োজনটা দেখা দিল, সেদিকে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সে কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে হচ্ছে, আমি বলবো যে একটা কোর্টের বা সনাতন পদ্ধতিতে আদালতের দ্বারস্থ না হয়ে অন্য যে পদ্ধতিতে আমরা বিরোধ নিষ্পত্তির একটা যে নিরসনের চেষ্টা করি। এবং উপায় বলতে ইফাত এখানে আমরা বলবো সবাইকে যে প্রথমে ধরেন একটা ডিসপিউট বা বিরোধ, এটা আমি মনে করি প্রত্যেকের জীবনের এটা অপরিহার্য অঙ্গ। এটা আমরা ফ্যামিলি বলেন, কমার্শিয়াল বলেন, ওয়ার্ক প্লেস বলেন, গেমস বলেন, যেখানে বলেন। কোভিড-19 আমরা দেখলাম যে নতুন নতুন ধরনের বিরোধের যে শুরু হলো, এবং সেটাও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেও কিন্তু সমাধানের চেষ্টা করছি এখন। তো যেটা আমি বলছিলাম যে একটা হচ্ছে নেগোসিয়েশন, প্রথমে আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সব থেকে যেটা সহজতম উপায় আমি মনে করি যদি নিষ্পত্তি করা যায়। তা না হলে কিন্তু আমরা তৃতীয় পক্ষের দ্বারস্থ হই। তার মধ্যে একটা আছে, আমরা জানি মিডিয়েশন, যেটা আমরা অনেক সময় বলবো এটাকে আমরা মধ্যস্থতার মাধ্যমে, একজন মিডিয়েটর, মধ্যস্থতাকারী, উনি দুই পক্ষের মাধ্যমে আলাপ আলোচনা করিয়ে উনি কোনো সিদ্ধান্ত দেন না, বাট উনি আলোচনা যাতে ফলপ্রসূ সেই চেষ্টা করেন। এটা বাইন্ডিং এগ্রিমেন্ট হয়।
এছাড়া মিডিয়েশনের মতো একটা আছে কনসিলিয়েশন, যেটা ওই একই অর্থ, সমঝোতা বলতে পারি আমরা এটাকে। কনসিলিয়েটরও কিন্তু একজন মিডিয়েটরের মতনই ভূমিকা পালন করে। উনি কোনো রায় দেন না, বাট উনি একটা হি টেকস এ মোর প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। উনি অনেক সময় সলিউশন সাজেস্ট করেন দুই পার্টির কাছে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা অ্যাডজুডিকেশন বলি, ফয়সালা, যেটা আমরা জানি কনস্ট্রাকশন ডিসপিউট বা অন্যান্য বেশ কিছু ডিসপিউটে এটা অত্যন্ত পপুলার, একটা ফাস্ট ট্র্যাক, যাতে করে একটা চলমান চুক্তি চলছে, কাজ চলছে, কনস্ট্রাকশন কাজ চলছে, ওই সময় বিরোধ দেখা দিল, কাজ তো থামানো যাবে না, তখন একটা ফাস্ট ট্র্যাক প্রসেস যদি করা যায়, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে এটা খুবই পপুলার। আর এছাড়া আমরা আজকে যেটা নিয়ে, আজকে এছাড়া আমি আরো আছে এখানে, আমরা অনেক সময় এটা এক্সপার্ট প্রসিডিয়ার বলি, হ্যাঁ, এসএসএস বলি, কিন্তু আমরা আজকে যেটা আছে সালিশ নিয়ে আরবিট্রেশন, এটা সব থেকে পুরনো এবং সব থেকে পপুলার হয়েছে। এবং সালিশের মাধ্যমে তো আমরা, যেটা আমি প্রশ্ন করছেন, একজন সালিশকারী থাকবেন, ইট ক্যান বি এ ট্রাইব্যুনাল অফ 1 or 3 ডিপেন্ডস, এবং এর মাধ্যমে 2 বা ততোধিক চুক্তির পক্ষরা তারা তাদের বিবাদ বা পার্থক্যটা কি করছে, তারা একটা সমঝোতার মাধ্যমে, সম্মতির মাধ্যমে, চুক্তিতে সম্মতির মাধ্যমে মীমাংসা বা সিদ্ধান্তের জন্য কি করছে, সালিশ যে প্যানেল আছে তার কাছে এটা অর্পণ করছে। এবং ওনারা যে সিদ্ধান্ত দিচ্ছেন, আমরা জানি এটাকে অ্যাওয়ার্ড বলে, রোয়েদাদ বলে, এবং এটা কিন্তু বাইন্ডিং অন দ্য পার্টিস। এটা হচ্ছে আরবিট্রেশনের মূল মর্ম। এটা আমি বলবো এটা একটা কোয়াজি জুডিশিয়াল প্রসেস ইন এ সেন্স। এটা কোর্টের মতো এত ফর্মাল না। অন দ্য আদার হ্যান্ড একটা বিচারের একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, যেমন আমাদের দেশে আমরা সবাই জানি যে সালিশ আইন 2001, অর্থাৎ আমাদের দেশে যে সালিশগুলো হবে, সালিশ আইন 2001, আরবিট্রেশন 2001 এর মাধ্যমে আরবিট্রেশনটা হবে, এবং সেটা একটা পূর্ণাঙ্গ আইনের মতো, পূর্ণাঙ্গ আইন, কারণ এখানের মধ্যে আপনার চুক্তির ধরন কি হবে, কিভাবে চুক্তি হবে, রিকোয়ারমেন্টস, ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হবে, ইত্যাদি অনেক কিছু বলা আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন দুটাই কিন্তু আমাদের আইনটা কিন্তু কভার করে। আর লাস্টলি যেটা আপনি বলেছেন যে আমাদের দেশে আরবিট্রেশনের কি অবস্থা, অবশ্যই আরো আলোচনার সুযোগ পাবো আমরা, মারবুব আছেন সাথে, অনেক কিছু আমরা জানতে পারবো। দেখেন, আরবিট্রেশন কুড বি মোর পপুলার, আমি যেটা মনে করি। বিশেষ করে আরবিট্রেশন এমন কোন কন্ট্রাকচুয়াল ডিসপিউট নাই আজকাল যেখানে আরবিট্রেশন ক্লজ কমার্শিয়াল পার্টিস চিন্তা করে না। এবং আরবিট্রেশন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবল একটা প্রসেস, ইন্টারন্যাশনাল প্রসেস, দুই দেশের পার্টির মধ্যে ঝগড়া বিবাদ, তৃতীয় দেশে আরবিট্রেশন হচ্ছে, কারণ ওইটা একটা নিউট্রাল ভেনিউ। হ্যাঁ, এসব নানা কারণে আমরা আশা করি যে আমাদের দেশে যদি আরো প্রো আরবিট্রেশন বিচার ব্যবস্থা যদি আমরা সচেষ্ট হই, এটা কোনো এক পক্ষ দায়ী না, আমরা সবাই মিলে যদি সচেষ্ট হই, আমাদের মধ্যে যদি একটু নিষ্পত্তির যে একটা মেন্টালিটি যদি ডেভেলপ করে, এবং আমি খুবই আশাবাদী যে কোভিড-19 হয়তো আমাদেরকে অনেক খারাপের মধ্যে একটা ভালো জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে যে অহেতুক কালক্ষেপণ করে জীবনে কমপ্লেক্সিটি বা ডিসপিউট আরো ত্বরান্বিত না করে, কারণ এটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি মনে করি যে আরবিট্রেশনের অবস্থাটা এখন আমাদের দেশে যথেষ্ট 2001 এর যে লটা ইফার, সেটা অত্যন্ত যুগোপযোগী। এটা অনেকগুলো বিধান আছে যেখানে কোর্টস আর অ্যাক্টিং ইন এইড অফ আরবিট্রেশন, তার আরবিট্রেশন সহায়তা দিচ্ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রিট করে, বা আপনি জানেন রিভিশন করে, নানাভাবে দেখা যায় আবার আরবিট্রেশন প্রসেসকে আবার স্থগিত করে দেওয়া হয়। এই ব্যাপারে অনেক কথাই বলার আছে, বা প্রপার ট্রেনিং এবং প্রপার চেঞ্জ অফ মাইন্ডসেটে আমি মনে করি আমরা সামনের দিকে আরো এগোতে পারবো। এই মুহূর্তে এইটুকুই বললাম, তারপরে সুযোগ পেলে আবার আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এতক্ষণ শুনছিলাম আমরা এই বিষয়ে। ব্যারিস্টার মারবুব আমাদের সাথে আছেন। আপনি কি বলতে পারেন যে আমাদের দেশের সাথে, এবং একটা কম্পারেটিভ অ্যানালিসিস, মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা কি? আপনি তো এই বিষয়ে অনেক মামলা দেখছেন, আরবিট্রেশন করছেন। সো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন আমরা কতটা এগিয়ে আছি, মানে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি, এটা যদি একটু শেয়ার করেন। Thank you very much. আসলে আমাদের প্র্যাকটিক্যাল কনটেক্সটে বাংলাদেশ এজ আ কান্ট্রি আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আছি। কিভাবে এগিয়ে আছি, যে আমাদের মানে আমাদের অ্যাজ ইউ নো দ্যাট আমাদের ইকোনমিটা ইটস এক্সপ্যান্ডিং এক্সপোনেনশিয়ালি, এবং আমাদের বিজনেস বলেন, আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বলেন, এন্ড আমাদের উই হ্যাভ আ পোর্ট, যে পোর্টটায় আমাদের ইটস ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পোর্ট ইন দ্য রিজিয়ন। তো সবকিছু মিলে আমাদের বিজনেস কিন্তু অনেক মানে ইটস হিউজ বিজনেস উই হ্যাভ, এন্ড অটোমেটিকলি বিজনেস যেখানে আসবে
ইন দিস কারেন্ট কনটেক্সট ইন দিস গ্লোবালাইজড ওয়ার্ল্ড এখন কিন্তু আপনার আর্বিট্রেশন বা অল্টারনেট মানে এডিআর অল্টারনেট ডিসপিউট রেজলিউশন কিন্তু অটোমেটিকলি ইট কামস ইন। ওই কনটেক্সটে আমাদের দেশেও আমাদের এডিআর কিন্তু ইটস বিকামিং মোর পপুলার। এখন কিন্তু আগে ধরেন লেটস সে 5 to 7 years ব্যাক আপনি যদি চিন্তা করেন তখনও কিন্তু এডিআর ওয়াজ নট দ্যাট পপুলার। আস্তে আস্তে কিন্তু দিস থিং ইজ গেটিং মোর পপুলার। আপনি দেখবেন দেয়ার আর a lot of there are a lot of sessions going on এরকম আমাদের এরকম ওয়েবিনারের মতো, তারপর মিনিস্ট্রি অফ ল থেকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই এডিআর এর ব্যাপারটা সেন্সিটাইজ করার জন্য অনেক রকমের একটা রিপ্রেজেন্টেশন আসছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এডিআর এর কিন্তু একসেপ্টেবিলিটি বা আপনি যেটা চিন্তা করেন যে ধরেন এডিআর হাউ ইটস এক্সপ্যান্ডিং মানে এটার গ্রোথ কেমন হবে বা এটা ওয়ার্কেবল কেমন, এটা কিন্তু ডাইরেক্টলি রিফ্লেক্টিভ আপন এই এডিআর এর গ্রহণযোগ্যতাটা আপনার কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে। এই জায়গায় যেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো আইনের মধ্যেই এডিআর কিন্তু কম্পালসারি হয়ে গিয়েছে। মানে এডিআর, আমি এডিআর বারবার বলছি কারণ এডিআর ধরেন স্যার যেটা বললো যে মিডিয়েশন একটা ওয়ান ফর্ম অফ এন এডিআর, আরবিট্রেশন হলো সালিশ আরেকটা ফর্ম অফ এডিআর, তারপর কনসিলিয়েশন যে সর্ট অফ মিডিয়েশন ওইটা আরেক ফর্ম অফ এডিআর। যেমন ধরেন আমাদের এখন একটা প্রভিশন কোড অফ সিভিল প্রসিডিওরে চলে এসেছে যে আপনি যে কোনো যদি মামলা করেন, যে কোনো সুট করলে আপনি ইউ মাস্ট অ্যাটেম্পট টু মিডিয়েট, আপনি মধ্যস্থতার একটা অ্যাটেম্পট নিতেই হবে, এছাড়া আপনি ওই কেসটা প্রসিড করবে না। সিমিলারলি আমাদের একটা অনেক বড় কেস থাকে যে অর্থঋণ আদালতে, যে বিগ চাঙ্ক অফ কেস, অর্থঋণ আদালত আইনেও কিন্তু একই জিনিস বলে দেওয়া আছে যে আপনি অর্থঋণ সুটে আপনি ফাইল করার পরে আপনার একটা মিডিয়েশনের অ্যাটেম্পট নিতেই হবে। এবং কিছু কিছু আইন আমাদের দেশে যেরকম আপনার রিয়েল স্টেট ডেভেলপমেন্ট অ্যাক্ট, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, গ্যাস পলিসিতে সবকিছুতে কিন্তু আপনার এডিআর কম্পালসারি, আরবিট্রেশন কম্পালসারি হয়ে গিয়েছে। এটা এই কারণেই কম্পালসারি হয়ে গেছে যেটা স্যার বলছিল যে আমাদের 45 লাখ যখন ব্যাকলগ অফ কেসেস থাকে, সো দ্যাট যারা এই কেসগুলো করছে তারা জানি একটা প্রতিকার পায় এবং একটা এক্সপিডিশিয়াস প্রতিকার পায়। এইটার জন্য এই জিনিসটা মানে উই হ্যাভ নো আদার ওয়ে, মানে ইটস আ ম্যান্ডেটরি ফর্ম অফ ডিসপিউট রেজলিউশন হয়ে গিয়েছে আমাদের। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এই নিয়ে আরো আলোক করব, আরো কথা বলবো। আমাদের সাথে কিছু দর্শক উপস্থিত আছেন, এই বিষয়ে তাদের কিছু প্রশ্ন আছে। ফারহানা চৌধুরী আমাদের সাথে যুক্ত হবেন, আমি যুক্ত করে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ফারহানা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার যে প্রশ্ন আছে আপনি করতে পারেন। জি, আচ্ছা, আমি একটা ফ্ল্যাট কেনার জন্য যখন ডেভেলপারের সাথে যোগাযোগ করছি, তখন ডেভেলপার আমাকে যখন একটা চুক্তিপত্রতে সাইন করতে হচ্ছে, সেটার মধ্যে দেখলাম যে একটা ক্লজ আছে, আরবিট্রেশন ক্লজ। তো আসলে আমি যেহেতু আইনের সাথে জড়িত না, তো এই ক্লজটা মানে আমার জন্য কতটা ফেভারেবল বা এটার প্রোজ এন্ড কনসটা কি, মানে এটা কি আমার জন্য ফেভারেবলই হচ্ছে কিনা এই ক্লজটা, আমি কি রাখবো নাকি ওনাদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম আসলে। স্যার যদি বলেন প্রথমে। মারগুপ তো এই আইনটার কথা বললো যে আসলে রিয়েল এস্টেট উন্নয়ন বা ব্যবস্থাপনা আইন 2010 যেটা আছে, এই আইনে দেখবেন আপনি যে একটা সেকশন আছে যেটা আমরা বলি যে বিবিধের মধ্যে বিরোধ নিষ্পত্তি। তো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে দেখবেন ওখানে একটা 36 ধারা আছে। আপনি যদি আইনের লোকটাও বলতে হচ্ছে আমাদেরকে সবার সাথে যে 36 ধারাতে কিন্তু বলা আছে যে রিয়েল এস্টেট প্রকল্প বাস্তবায়নের যে কোনো পর্যায়ে যদি প্রকল্প যে ক্রেতা থাকবেন বা ডেভেলপার বা ভূমি মালিকের মধ্যে এই আইনে কতগুলো অপরাধের কথা বলা আছে। ভেরি ইন্টারেস্টিং কিন্তু কোয়েশ্চেনটাও, যে কতগুলো অপরাধ আছে 21 থেকে 30 ধারায় বলছে এই বর্ণিত অপরাধের জন্য, অথবা যদি আপনার সঙ্গে ডেভেলপারের যদি কোনো বিরোধ যদি দেখা দেয়, ধরে সে চুক্তি লঙ্ঘন করেছে বলে আপনার অভিযোগ, হ্যাঁ, তাহলে প্রথমে আপনার চেষ্টা করতে হবে অ্যামিকেবল সেটেলমেন্ট, যেটা আমরা নেগোসিয়েশন বললাম বা আলাপ আলোচনার মাধ্যমে একটা চেষ্টা করবেন বিরোধ নিষ্পত্তি করতে। যদি এবং যদি দেখা যায় যে আইদার সাইড অসহযোগিতা করলো, ধরেন ব্যর্থ হলো, অ্যামিকেবল সেটেলমেন্ট ব্যর্থ হলো, তখন দেখবেন এই আইনে কিন্তু বলেছে যে এক পক্ষ আরেক পক্ষকে, আমাদের দেশে যে সালিশ আইন নিয়ে আজকে কথা বলছি আমরা, সালিশ আইন 2001 মোতাবেক ট্রাইব্যুনালে যাওয়ার জন্য একটা নোটিশ দিবেন যে আমরা আরবিট্রেশন চাই, সালিশ চাই। এরপরে আবার বলছে যে এটা আপনার 30 দিনের মধ্যে কিন্তু উভয় অন্য পক্ষ এই নোটিশ পাওয়ার 30 দিনের পরে মধ্যে
যৌথভাবে আপনারা একটা ট্রাইব্যুনাল গঠন করে দায়িত্ব দিবেন আরবিট্রেটরদেরকে, সালিশকারীদেরকে, যে এবং মনে আছে আমি বলেছি যে তারা যা বলবে সেটাই কিন্তু ফাইনাল বাইন্ডিং আপনাদের উপরে। এখন প্রবলেম হচ্ছে এই আইনে এখানে বলছে যে, এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, তারা যে রোয়েদাদ বা অ্যাওয়ার্ডটা দিবেন, এই অ্যাওয়ার্ডটা কিন্তু আবার আপনারা অ্যাপিলও করতে পারবেন না যদি হেরে যান ধরেন। হ্যাঁ, এটা এই আইনে বলা আছে কোনো আদালতে কোনো আপত্তি করার অধিকার থাকবে না। তাও এটা অন্যান্য অল্টারনেট রেমেডি থাকতে পারে, সেটা আজকে আর আমরা না যাই। কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে, যেটা নিয়ে বিতর্ক আছে। সেখানে বলছে যে যদি আপনি বা তার অসহযোগিতার কারণে যদি ট্রাইব্যুনাল গঠনই না হয়, ধরেন গঠন করতে ব্যর্থ হলেন, তখন কিন্তু যে কোনো পক্ষ উপযুক্ত আদালতে মামলা দায়ের করতে পারবে। তার মানে দাঁড়াচ্ছে নাকি, ধরেন ডেভেলপার একটা অপরাধ করেছে 21 ধারাতে, বা আপনাকে ঠিক মতন বুঝাই দিচ্ছে না বা নকশা অনুযায়ী কাজটা করছে না, আপনি তার এগেইনস্টে বললেন যে নোটিশ দিলেন, সে আরবিট্রেশন রাজি হলো না, এখন কিন্তু আপনি তার এগেইনস্টে কিন্তু প্রপার ক্রিমিনাল ফোরামে গিয়ে মামলা করতে পারবেন। আবার যদি এটা সিভিল নেচারের কোনো কমপ্লেইন হয়, মনে করেন আপনার অভিযোগটা যদি 21 থেকে 30 ধারার মধ্যে না পড়ে, এর বাইরে যদি কিছু থাকে, তখন কিন্তু আপনি ইউ ক্যান ফাইল এ ব্রিচ অফ নরমাল চুক্তি আইনে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা করে আপনি ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। সেটা আপনাকে একটা মাল্টিপল সুযোগ দিচ্ছে। কাজে আমি মনে করি এটা বাদ দেওয়ার প্রয়োজন নাই, বরং থাকাই ভালো আপনার। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারহানা চৌধুরী আমাদের সাথে থাকার জন্য। আমরা আরেকজন দর্শকের, আমাদের কিছু ইন্টারেস্টিং কমেন্টসও এসেছে আমি দেখতে পাচ্ছি, ওগুলাও আমরা অ্যাড্রেস করব ডেফিনেটলি। কিন্তু আমাদের আরেকজন দর্শক ছিল শম্পা নূর, আমি ওনাকে একটু ডেকে নিচ্ছি। আচ্ছা, মার্গো কি ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? না না, ঠিক আছে। আচ্ছা, আমি শম্পা নূর। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন শম্পা? জি, ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে মাননীয় অতিথিদের কাছে জানতে চাচ্ছিলাম, আমার এক পরিচিত বোন সম্প্রতি যার ডিভোর্স হয়েছে, তাদের দুটি সন্তান আছে। একজনের বয়স হচ্ছে 8 বছর, আরেকজনের হচ্ছে 5 বছর। এই অবস্থায় তার এক্স হাজবেন্ডের সাথে একটি কন্ট্রাক্ট করেছে। আমার প্রশ্নটি হলো, সেখানে কি আরবিট্রেশন ক্লজটা রাখতে পারবে? আচ্ছা, ব্যারিস্টার মাহবুব কবির, আপনি যদি এটার উত্তর দেন। মানে আমরা যেটা বুঝলাম যে এক্স মানে হাজবেন্ড ওয়াইফ তাদের ডিভোর্স হয়ে গেছে এবং তাদের মধ্যে বিভিন্ন ইস্যুস নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে, হয়তো বাচ্চাদের মেইনটেনেন্স কস্ট বা ফার্দার কাস্টাডি এবং দেখা সাক্ষাৎ ইত্যাদি নানান বিষয়, এবং সেখানে কি আরবিট্রেশন ক্লজটা রাখাটা জরুরি কিনা উনি জানতে চাচ্ছেন। মানে এখানে জিনিসটা কি, এখানে ধরেন আমাদের কিন্তু পারিবারিক আদালত বা পারিবারিক ডিসপিউট নিয়ে মোস্টলি এখানে কিন্তু আমাদের আইনের মধ্যে মিডিয়েশন প্রভিশনটা, মানে মধ্যস্থতার প্রভিশনটা কিন্তু খুব ডিপলি রুটেড, এবং এখানে কিন্তু মিডিয়েশনের জিনিসটা থাকে। এখন এখানে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়ে থাকে, ধরেন যেটা আপনি যে সিনারিওটা বললেন, এরকম সিনারিওতে আপনার এই আরবিট্রেশন ক্লজ থাকতে পারে, এবং আরবিট্রেশন ক্লজ কিন্তু ইউ ক্যান ইনক্লুড ইট। কিন্তু আরবিট্রেশন ক্লজের ক্ষেত্রে এখানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, এইসব ক্ষেত্রে মোস্টলি মানুষজন কোর্টে শেল্টারটা নিয়ে থাকে। কেন কোর্টে গিয়ে শেল্টারটা নিয়ে থাকে? কারণ ওই পারিবারিক আদালত আইনের মধ্যে আপনার প্রোটেকশনটা আইনের মধ্যে ডিপলি রুটেড, ওইখানে রেফার করে দেওয়া আছে কোর্ট, এর জন্য ওইখানে ইয়েটা থাকে। কিন্তু সব সময় যেটা থাকে মানে পারিবারিক ব্যাপারগুলোতে একটা মিডিয়েশনের একটা ক্লজ থাকে, যে কাউকে একটা মিডিয়েশনের ক্লজ থাকাটা উত্তম। কারণ তখন হয় কি, আপনি বোথ সাইডকে মানে হাজবেন্ড, এক্স হাজবেন্ড এন্ড এক্স ওয়াইফ দুজনকে একটা জায়গায় আনতে পারবেন, যে আপনার চুক্তিতে তো বলা আছে যে আপনারা বসে এই জিনিসটা নিয়ে ওনার সামনে কথা বলবেন বা একজন নিরপেক্ষ মানুষের সাথে কথা বলবেন। কারণ এইসব জায়গায় সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় ওই বসানোটা। ওই বসানোটা যদি চুক্তির মধ্যে যদি ইনক্লুড করে দেওয়া থাকে যে একটা ক্লজে, যে ওইখানে আপনার বসতে হবে এবং অমুক একজন মধ্যস্থতা থাকবে, তাকে নামও দিয়ে দেওয়া যায় যদি থাকে, বা বলে থাকে যে নিরপেক্ষ একজন থাকবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি এইভাবে করে দেওয়া থাকে। তাহলে এই ক্ষেত্রে এগ্রিমেন্ট গুলো, রাইট। তাহলে পারিবারিক ক্ষেত্রে আপনি বলছেন যে শুধুমাত্র মিডিয়েটর হিসেবে যেটা থাকার যে অপশনটা রয়েছে সেটা থাকাই ভালো। কারণ আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে অনেক সময় বিদেশে যাওয়ার একটা ইস্যু থাকে, এবং সেক্ষেত্রে ওই ইমিগ্রেশনের সবাই কিন্তু কোর্ট থেকে আসলে যে বাচ্চার কাস্টাডি কার কাছে আছে বা এই
জিনিসগুলা ম্যাটার করে, যে তখন ওই কোর্ট থেকে প্রাপ্ত যে রায়ের কপিটা সেটাই আসলে ওরা চেনে। তো ওই ক্ষেত্রে আরবিট্রেশনের থেকে আমার মনে হয় ওইটা পারিবারিক আদালত থেকে রায়টা নেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, মানে আমি এবং আপনার যতটুকু এটা বুঝতে বুঝতে পারলাম। আরেকটা জিনিস, এই ধরেন একটা অ্যাওয়ার্ড দিল, ওটা বাস্তবায়ন করাটা আপনার, ওইটা তো বেসিক্যালি ইটস মোর অফ আ কমার্শিয়াল নেচার। কারণ আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট, রাইট ওটাও কিন্তু কমার্শিয়াল আরবিট্রেশন অ্যাক্ট। তো ওই ক্ষেত্রে আপনার বাস্তবায়ন মানে যে কোনো একটা অর্ডার রাইট দিলে এক্স্যাক্ট। বাস্তবায়ন ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে কোর্ট ইজ মোর মানে প্র্যাকটিক্যাল এন্ড মোর ইউজফুল। আমি একটু অ্যাড করতে চাই, আমি অ্যাড করতে চাই মাহবুবের সাথে। এখানে আসলে কোয়েশ্চেনটা একটু ভেগ, তো কারণ হচ্ছে দুটো সন্তান আছে, কিন্তু আসলে ওরা কন্ট্রাক্টটা কি নিয়ে, এটা ওটা কথা। কারণ হচ্ছে যদি এখন কন্ট্রাক্টটা এমন যদি হয়, যেমন আমাদের যেমন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আছে, সেখানে কিন্তু আমাদের মেইনটেনেন্সের কথা বলা আছে ওয়াইফের জন্য, তাই না? কিন্তু বাচ্চা কাচ্চার জন্য কিন্তু না। সো অবভিয়াসলি ওখানে ডাউরি মেইনটেনেন্স এর আলাদা 7, 8, 9 ইত্যাদি সেকশনস এর প্রভিশন আছে। আপনি এখন যদি বাচ্চা কাচ্চার জন্য যদি মেইনটেনেন্স, তাদের শিক্ষা দীক্ষা, চিকিৎসা, এটা একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে হবে। যে কথাটা মাহবুব বললো, এখানে দুজনকে বসানোটা, বিশেষ করে মা যেখানে ডিপেন্ডেন্ট অন দ্য ফাদার, বাবার উপরে, সেখানে তো বাবা অনেক সময় দিতে চাইবে না। তো তাদের ক্ষেত্রে তাদেরকে একসাথে বসানোটা ইম্পর্টেন্ট। আরেকটা কথা হচ্ছে যে ন্যাচারাল গার্জিয়ানশিপ কিন্তু আসলে একটা পার্টিকুলার বয়স পর্যন্ত আমরা জানি যে মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে বাবা, ঠিক আছে, কিন্তু এখানে পজেসরি একটা রাইট তো মায়ের থাকে। এখন যদি কোনো কারণে দেখা যায় যে মা পাচ্ছে না, ইনকম্পিটেন্সির কারণে বাবার কাছে যেতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে। তো শেষে একটা কথা হচ্ছে যে গার্ডিয়ানশিপের জন্য কিন্তু আবার আমাদের গার্ডিয়ানশিপ এন্ড ওয়ার্ডস অ্যাক্ট আছে, কিন্তু সেটা আবার আলাদা আইনে দেখতে হবে। আমাদের এই বিভিন্ন আইনের যে সংমিশ্রণের জন্য কিন্তু আমার মনে হয় আমাদের ক্লায়েন্ট পুল একটু মানে কনফিউশনের মধ্যে পড়ে যান অনেক সময় যে আমরা কি করবো। বাট এটা ঠিক যে মার্গব যেটা বললো, অবশ্যই আমি সমান পোষণ করছি যে সালিশ ব্যাপারটা, আরবিট্রেশনটা কিন্তু একটু কমার্শিয়াল একটা ফ্লেভার এটার মধ্যে কিন্তু আছে। সেখানে মিডিয়েশন, নেগোসিয়েশন, অ্যামিকেবল সেটেলমেন্ট, এটা কিন্তু আমি মনে করি বা আদালতের দ্বারস্থ হয়ে যদি একটা কুইক কোনো রেমেডি আনা যায় সেটাই ভালো। ধন্যবাদ। নিশ্চয়ই ধন্যবাদ শম্পা আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। জি থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, সোহেল আহমেদ, আমি ওনাকে ডেকে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি সোহেল, আপনার প্রশ্নটি করতে পারেন আপনি। জি আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কোশ্চেন করার সুযোগ দেওয়ার জন্য। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, সাধারণত যখন বাইরের দেশে কোম্পানিগুলো থাকে, ওইখানে চুক্তির বিষয়গুলোর ক্ষেত্রে যেটা হয়, আরবিট্রেশন ক্লোজ দেয়া থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হয়তো কোনো ঝামেলা হলো, যেমন আমি একটা প্রোডাক্টের কথা বলেছি, যেমন আমি এখন যেহেতু করোনার সময় বেশ কতগুলো প্রোডাক্টের ইস্যু সবচেয়ে বেশি আছে, যেমন ওয়েব ক্যামের কথা বলি। তো এটার ক্ষেত্রে আমি যার কাছ থেকে নিচ্ছি, যে ভেন্ডরের কাছ থেকে নিচ্ছি, সেই ভেন্ডর বা সেই কোম্পানিটা আমি এক মডেলের চেয়েছি, যেমন C920, সে আমার জন্য পাঠিয়ে দিল 922। এখন আমার আরবিট্রেশন যে ক্লোজটা আছে ওইখানে দেয়া আছে যে এইটার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় এবং এরকম এই ঝামেলার ক্ষেত্রে গিয়ে আমাকে ওই দেশে গিয়ে আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে বা ই করতে হবে। তখন আমার প্রশ্ন হচ্ছে, এইটার আমাদের দেশে এটার সুযোগটা কতটুকু? রাইট, মানে স্যার যদি বলেন এবং মারুবুবও যদি অ্যাড করে সেই সাথে। এটা এই প্রশ্নটা আসলে দেখেন, আরবিট্রেশন আইনটা ইটস এ ভেরি কমপ্লিকেটেড ল, জটিল। কিন্তু এখানে ব্যাপারটা জটিলতাটা এই কারণে বলবো, এই প্রশ্নের উত্তর দিতে অনেকক্ষণ কথা বলা যায়। ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশের পার্টি এবং আদার পার্টি ইজ ফরেন, আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন, কিন্তু যেহেতু বলা আছে আরবিট্রেশনটা সিঙ্গাপুরে হবে, তার মানে আমরা এটাকে আইনের ভাষাতে বলি সিট অফ আরবিট্রেশন, প্লেস অফ আরবিট্রেশন শ্যাল বি সিঙ্গাপুর। তার মানে আরবিট্রেশনটা সিঙ্গাপুরে হবে এবং সিঙ্গাপুরের যে আরবিট্রেশন ল আছে সেটা এই কেসটাকে গভর্ন করবে, মানে আরবিট্রেশন প্রসেসটাকে গভর্ন করবে, বুঝছেন? কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট এখানে হতে পারতো যে এই চুক্তিতে অ্যাপ্লিকেবল ল কোনটা, অর্থাৎ অ্যাপ্লিকেবল ল অফ কন্ট্রাক্ট কোনটা। ধরেন আমাদের দেশে চুক্তি আইন আছে, সিঙ্গাপুরেরও চুক্তি আইন আছে,
হ্যাঁ, তো জি, জি। আরবিট্রেশন কোথায় হবে এটা একটা প্রশ্ন, কিন্তু এই কন্ট্রাক্টের অর্থাৎ আপনার কোয়ান্টাম অফ ড্যামেজ কি হবে, ব্রিচের নেচারটা কি, আপনি কত ক্ষতিপূরণ পাবেন, এই প্রশ্ন কিন্তু সিটের, এটা হচ্ছে লয়ের প্রশ্ন, একেবারে লয়ের প্রশ্ন। আপনার যে কথাটা আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি কেন ঝামেলা করে সিঙ্গাপুরে যাবেন, কেন বাংলাদেশে আপনি এটা করতে পারবেন না, এই তো কথা আমি যদি বুঝছি। জি, জি, জি। দেখেন এখানে একটা সমস্যা আছে যে যেহেতু আপনি এগ্রি করে গেছেন চুক্তির সময় যে এটা সিঙ্গাপুরে হবে, তারপরেও বালু অবশ্যই অ্যাড করবে যে যদি এমন কোনো অবস্থা হয় যে আরবিট্রেশন নোটিশটা আপনার মনোনীত লয়ার এই আমাদের আরবিট্রেশন অ্যাক্টে যদি দিয়ে দেয়, আমি এটা ব্যক্তিগত, আমি নিজে একটা আরবিট্রেশনে এরকম ফেস করছি, এবং আদার সাইড যদি আরবিট্রেশন নোটিশের জবাব যদি দেয়, দিয়ে যদি একটা ট্রাইব্যুনাল গঠন করে যদি ঢাকায় যদি বসে যায়, অর্থাৎ আমি জি। বলতে চাচ্ছি দুই পক্ষ যদি সাবমিট করে মানে জুরিসডিকশন অফ দ্য ট্রাইব্যুনাল আমাদের দেশে, তাহলে কিন্তু একটা প্রপার অর্ডার পাস করার মাধ্যমে ইট ইজ পসিবল। এক, দুই হচ্ছে আপনি কিন্তু অনেক সময় দেখা যায় আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিট কিন্তু এক দেশে, কিন্তু যদি সাক্ষী সাবুত বা অন্যান্য কনভিনিয়েন্সের কারণে আপনি আরেক দেশে বসতে পারেন, সিট চেঞ্জ হবে না, অর্থাৎ ল অফ দ্য আরবিট্রেশন লেক্স ফোরাই বা ল অফ দ্য ফোরাম চেঞ্জ হবে না, কিন্তু আপনি হয়তো জিওগ্রাফিক্যালি আপনার সুবিধার জন্য আপনি বাংলাদেশে বসে করলেন, এটাও কিন্তু সম্ভব। আর থার্ড সলিউশন হচ্ছে এখন তো ভাই জুমের মাধ্যমে ওয়েবএক্স এর মাধ্যমে অনেক অনলাইনে হয়ে যাচ্ছে, তা আপনার যদি আপনি যদি এমন কোন শর্ত বেঁধে নেন আপনার লয়ারের মাধ্যমে যে আমি এই আরবিট্রেশনটা সালিশটা আমি অনলাইনে যদি করব, তাহলে আপনি তো বাংলাদেশে বসে আপনি যেখানে থাকবেন সেখানে বসে করতে পারবেন। মানে দিস আর লাইক মানে মেনি সলিউশনস, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। মারুফ ডেফিনেটলি উড লাইক টু অ্যাড টু দিস, প্লিজ। মানে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্টটা কি জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের আপনার বোঝা যে আপনি কিন্তু এটা ডিসিশনটা নিয়ে নিচ্ছেন যখন আপনি চুক্তিটা করছেন যে আরবিট্রেশনটা কোথায় হবে। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বোঝার জন্য যে ইউ হ্যাভ, যে আমরা কিন্তু বিরোধের আগেই যখন আপনি চুক্তিটা করছেন এই ওয়েবক্যাম গুলো কেনার জন্য, ওই তখনই কিন্তু আরবিট্রেশন ক্লজটা ওইখানে আছে, তখনই কিন্তু আপনি এগ্রি করে ফেলছেন যে আরবিট্রেশন উইল বি হেল্ড ইন সিঙ্গাপুর। তখন যখন চুক্তিটা হয় তখন কিন্তু আপনার একটা বার্গেনিং বা একটা লেভারেজ থাকে, আপনি কিন্তু বলতে পারেন যে আরবিট্রেশন উইল বি হেল্ড ইন ঢাকা, কারণ আমি এখান ঢাকায় কিনছি, ঢাকার থেকে টাকা যাবে, ঢাকায় এটা ইউজ হবে, তখন কিন্তু একটা লেভারেজ থাকে। কিন্তু একবার যদি বিরোধটা লেগে যায় এবং আরবিট্রেশন ক্লজটা যদি আপনি সাইন করে ফেলেন, সাবসিকুয়েন্টলি যদি ডিসপিউটটা অ্যারাইজ করে, তখন কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তখন কিন্তু মানে যদিও স্যার কিছু বলেছে, কিছু অপরচুনিটি, আমরা অনেক সময় লয়াররা আমরা অনেকভাবে অনেক কিছু করি, বাট ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট ওই সিট থেকে আপনার সরা। এবং আপনি যখন আলটিমেটলি একটা অ্যাওয়ার্ডও যদি পেয়ে থাকেন, ধরেন একটা অ্যাওয়ার্ড পেলেন বা আপনার এগেনস্টে একটা অ্যাওয়ার্ড গেল, আপনার কিন্তু এটা যে কোনো জিনিস এই অ্যাওয়ার্ডের ব্যাপারে আপনি যদি অ্যাওয়ার্ডটা চ্যালেঞ্জ করতে চান বা যাই করতে চান, এটা কিন্তু ওই সিঙ্গাপুরে যেখানে সিট ওখানে গিয়ে করতে হবে। আপনি অ্যাওয়ার্ডটা এনফোর্স ঢাকায় করতে পারবেন, বা যতগুলা নিউ ইয়র্ক সিগনেটরি আছে, নিউ ইয়র্কে একটা কনভেনশন আছে, ওইটা যারা যারা সিগনেটরি সেই 142টা দেশে আপনি এটা বাস্তবে মানে এনফোর্স করতে পারবেন, কিন্তু ওই চ্যালেঞ্জ কিন্তু আপনার ওই সিটে গিয়েই করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রাইজ করেছেন যে আপনারা যখন এগ্রিমেন্ট, কেউ যখন চুক্তি করতে যাবে, তখন কিন্তু আরবিট্রেশন ক্লজের প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আরবিট্রেশন ক্লজে কি কি ইম্পর্টেন্ট? নাম্বার ওয়ান হলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আরবিট্রেশনে কয়জন আরবিট্রেটর থাকবে। এটা একজন থাকবে সোল আরবিট্রেটর থাকবে, নাকি 3 মেম্বার ট্রাইব্যুনাল থাকবে, নাকি ইভেন বিগার থাকবে? ইউজুয়ালি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশনে সবসময় 3 মেম্বার ট্রাইব্যুনাল হয়। ওটা কিভাবে হয়? যেমন বলা থাকবে যে ইচ পার্টি শ্যাল অ্যাপয়েন্ট 1 arbitrator and the arbitrators appointed by the parties shall appoint the 3rd arbitrator who shall act as the chairman. তার মানে আমি একজনকে অ্যাপয়েন্ট করব, আমার বিপক্ষে যে আছেন সে একজনকে অ্যাপয়েন্ট করবে, এবং ওই 2 আরবিট্রেটর মিলে 3rd একজনকে অ্যাপয়েন্ট করবে যে চেয়ারম্যান হিসেবে আরবিট্রেশন ট্রাইব্যুনালে বসবেন। সো ওইটা একটা। সেকেন্ড হলো যেটা স্যার বলছিল যে অ্যাপ্লিকেবল ল, এই আরবিট্রেশনের অ্যাপ্লিকেবল লটা কি হবে, মানে আইনটা আরবিট্রেশন প্রসিডিংসটা কি দিয়ে চলবে। এখন এইখানে কিছু জিনিস আসবে, আমি মনে হয় এটা আপনার আরো পরে আসবেন কিছু জিনিস, এখানে কিছু রুলস আছে আরবিট্রেশনে, কিছু পার্টি ওই রুলসটাকে অপ্ট ইন করতে পারে, আবার কিছু অ্যাডহকও আছে। অ্যাডহক কি? যেখানে কোনো রুলস নাই, এটা আরবিট্রেশন ট্রাইব্যুনাল নিজেরাই তাদের রুলসটা ঠিক করবে, ওই অ্যাডহক থাকবে। এবং এই দুইটা জিনিস এটা থাকলো। এরপরে আসে হলো যেটা আপনার জন্য, আপনি যেটা রেজ করেছেন, খুবই প্র্যাকটিক্যাল ইস্যু,
দ্য সিট অফ আরবিট্রেশন। মানে এই যে বলেছেন আরবিট্রেশন শ্যাল বি হেল্ড ইন সিঙ্গাপুর, এটা কিন্তু খালি ওইটা, এটা কিন্তু ডাজ নট মিন যে ওখানে খালি আরবিট্রেশনটা সিঙ্গাপুর হবে। এটা কিন্তু আপনার পুরা সিঙ্গাপুরের লটা, আরবিট্রেশন লটা কিন্তু এই চুক্তির মধ্যে, আরবিট্রেশন লটা এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ ওই যে যেটা আমি বললাম, আমি যখনই অ্যাওয়ার্ড পাবো, ওই অ্যাওয়ার্ডটা যদি আমি চ্যালেঞ্জ করতে যাই, আমার কিন্তু ওই সিঙ্গাপুর কোর্টে গিয়ে করতে হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ধরেন আপনার একটা ছোট কন্ট্রাক্টে কিন্তু আপনার জন্য ফিজিবল হবে না যে সিঙ্গাপুরে গিয়ে এই অ্যাওয়ার্ডটা চ্যালেঞ্জ করা। তো এর জন্য ইম্পর্টেন্ট যখন কন্ট্রাক্ট চুক্তিটা যখন করবেন তখন এটা চুজ করে বুঝে নেওয়া। এন্ড লাস্টলি হলো ল্যাঙ্গুয়েজ অফ আরবিট্রেশন বলে দেওয়া থাকে, যে ল্যাঙ্গুয়েজটা কিসে হবে, ওয়েদার ইট উইল বি ইন ইংলিশ। এটা খুব ইম্পর্টেন্ট। কিছু চাইনিজ কন্ট্রাক্টে আপনি ওই জায়গায় মাঝে মাঝে চাইনিজ বলে দেয়, তখন কিন্তু খুবই সমস্যা। কারণ চাইনিজ বলতে আমরা তো পারি ইংলিশ এন্ড বাংলা, আমরা তো চাইনিজ পারিনি, তখন আমাদের একজন চাইনিজ ইন্টারপ্রিটেটর বা ওদের সাথে একটা নেগোশিয়েট করতে হয় ইংলিশে করার জন্য। এক্স্যাক্টলি। স্যার কিছু অ্যাড করবেন এই বিষয়ে? নট অ্যাট দিস স্টেজ, মানবু তো বলেছেই সবকিছু। আসল ব্যাপার হচ্ছে যে এই ইন্টারপ্লে অফ ডিফারেন্ট লজ এর কারণে কিন্তু এই আরবিট্রেশনের যে, যেমন যে কথাটা মাহবুব বললো, যে যেহেতু এই দুই পার্টি ল চুজ করে নাই কোন ল গভর্ন করবে, ইংলিশ ল নাকি সিঙ্গাপুর বা বাংলাদেশ ল, দেখা যাবে এইটা নিয়ে যদি আবার মতানৈক্য হয়, সেটা কিন্তু আবার প্যানেলের কাছ থেকে একটা সিদ্ধান্ত আনতে হবে, আবার সন্তোষ আবার কোর্টে চলে যেতে পারে এসব ব্যাপারে। কাজেই আপনি যখন চুক্তি করবেন তখন যতটুকু ক্ল্যারিটি থাকে চুক্তির মধ্যে আরবিট্রেশন ক্লজ নিয়ে, ইট শুড বি অ্যাজ মাচ ক্লিয়ার অ্যাজ পসিবল এবং ফাইনাল অ্যাজ পসিবল, যাতে ডিসপিউটের সম্ভাবনাটা কমে যায়। এতে করে আপনার সময়, অর্থ সবই বাঁচবে। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, মানে যেটা বুঝলাম, ড্রাফটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস অ্যাকচুয়ালি। যে আরবিট্রেশন যদি আমরা ক্লজ রাখি, এটা খুবই একটা জরুরি বিষয়, এবং এই কারণে সোহেল আহমেদ আপনার অবশ্যই আমাদের বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কন্ট্রাক্টে ঢোকাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো যে কোনটা আপনাদের জন্য সুবিধা হবে। আর এখানে আরেকটা যেটা বুঝলাম যে গভর্নিং ল বা সে ফর এক্সাম্পল আমরা যদি সিঙ্গাপুরেও করি, আমরা কি বলতে পারি যে গভর্নিং ল অন্য আরেকটা দেশের, ফর এক্সাম্পল বাংলাদেশের গভর্নিং ল ওখানে অ্যাপ্লিকেবল হবে? মানে এটা কি আমরা করতে পারি? সবকিছু অ্যাবসলিউটলি। আবার ল্যাঙ্গুয়েজটা রাইট। সো আমাদের এক একটা, এটা নট নেসেসারিলি যে এটা একটা, যে আমি সিঙ্গাপুরে করছি দেখে সিঙ্গাপুরের লই আমার উপর অ্যাপ্লিকেবল হবে বা সিঙ্গাপুরের ওখানেই আমি যে অ্যাপিল করতে পারবো। সো এই বিষয়গুলো, এগুলো আমরা আপনাদেরকে, এখানে একটা জিনিস আছে আপনাদেরকে। জি মারগুব বলেন। এখানে জিনিসটা কি, এই যে ধরেন সিঙ্গাপুরে যদি আরবিট্রেশনটা হয়, একটা আরবিট্রেশনের দুইটা প্রভিশন থাকে। ধরেন একটা আরবিট্রেশন, তো যেহেতু আরবিট্রেশন কিন্তু পুরাটা কনসেনচুয়াল, দুই পক্ষ এগ্রি করে একটা ডিসপিউট রেজলিউশন সিস্টেম বেসিক্যালি আরবিট্রেশন। সো কনসেনচুয়াল হওয়াতে গভর্নিং ল হলো যেই আপনার এই ডিসপিউটটা কোন লর আন্ডারে, মানে কোন কন্ট্রাক্ট অ্যাক্ট, কোন চুক্তি আইন বা কোন প্রভিশনটা ইউজ করবেন, ওইটা হলো গভর্নিং ল এই ইয়েটা করার জন্য। তো ধরেন আমি বললাম গভর্নিং ল শ্যাল বি বাংলাদেশ ল, তার মানে বাংলাদেশের আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট আছে 1872, ওইটা উইল বি অ্যাপ্লিকেবল। কিন্তু যখনই প্লেস অফ সিট হয়ে যাবে সিঙ্গাপুর, মানে সিটটা যখন সিঙ্গাপুর হয়ে যাবে, তখন সিঙ্গাপুরের প্রসিডিউরাল ল, কারণ আরবিট্রেশন অ্যাক্ট তো আসলে ইজ আ প্রসিডিউরাল ল, ওই সিঙ্গাপুরের প্রসিডিউরাল লটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। যেখানে সিট ওইখানে, যেমন আমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের আরবিট্রেশন অ্যাক্ট কিন্তু সেকশন 3 তে স্পেসিফিকলি বলা আছে যে দিস আরবিট্রেশন অ্যাক্ট শ্যাল অ্যাপ্লাই ওয়্যার দ্য প্লেস অফ আরবিট্রেশন ইজ বাংলাদেশ। মানে যেসব আরবিট্রেশন বাংলাদেশে হবে, ওইসব আরবিট্রেশনে আরবিট্রেশন অ্যাক্ট উইল বি অ্যাপ্লিকেবল। তো ওইটা হলো আপনার অ্যাপ্লিকেবল ল। আমি একটু যদি দর্শকদের জন্য ক্লিয়ার করি, তাহলে ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে প্রসিডিউরাল ল, যে আরবিট্রেশনের প্রসিডিউরটা কিভাবে কাজ করবে, আরেকটা হচ্ছে দ্য কন্ট্রাক্ট ল ইটসেলফ। সো কন্ট্রাক্ট ল আমি বলছি গভর্নিং ল। সো এখানে কিন্তু একটা মানে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্যগুলো বোঝার জন্য আসলে আইনজীবীরা আপনাদেরকে হেল্প করতে পারে। সো এরকম অনেক ছোট ছোট ইস্যু আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে অনেক বড় বড় ইস্যু হিসেবে অ্যারাইজ করে যখন আপনাদের কোনো ডিসপিউট হয়, এবং এই ইমপ্লিকেশনটা অনেক বড়। রাইট। এবং কন্ট্রাক্টের আগে যদি আপনারা আমাদের কাছ থেকে এসে বুঝে নেন, তাহলে দেখা যায় ডিসপিউট অ্যারাইজ করার আগেই আমরা যদি প্রিভেন্টিভ মেজারটা নেই,
অনেক সময় দেখা যায় যে আমাদের এত দূর পর্যন্ত যেতে হয় না। স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম ইফাত, এখানে আরেকটা কমপ্লেক্সিটি আছে। আমার যে কথাটা বললো, যখন সিঙ্গাপুরের ট্রাইব্যুনাল যখন অ্যাওয়ার্ড সিঙ্গাপুরে বসে দিল, এই অ্যাওয়ার্ডটা যদি উনি যদি এখন টাকা ধরে সোহেল সাহেবের কোম্পানি জিতলেন মামলাটাতে, ঠিক আছে, তখন কিন্তু উনি যখন সিঙ্গাপুরে এটাকে আবার এনফোর্স করবেন, যেহেতু সিঙ্গাপুরের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ধরে নিচ্ছে সিঙ্গাপুরে, অ্যাসেট সিঙ্গাপুরে, তখন কিন্তু তারা প্রথমে অ্যাওয়ার্ডটাকে সেট অ্যাসাইড করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিতে পারে, দরখাস্ত দিতে পারে, যে নানা অজুহাত 5-7টা গ্রাউন্ড আছে, ট্রাইব্যুনাল ঠিক মতো কনস্টিটিউট হয় নাই, নোটিশ পাই নাই, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে। যদি ওরা যখন হারবে, তখন উনি যখন আবার এনফোর্সের জন্য আবার যাবে আন্ডার নিউ ইয়র্ক কনভেনশন, সেখানে কিন্তু আরেক দফা চ্যালেঞ্জ করতে পারে, ঠিক আছে। তার মানে ইউ সি দ্য প্রবলেম, একটা আরবিট্রেশন, একটা তো আরবিট্রেশনের মধ্যে চ্যালেঞ্জ, একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে সিটে চ্যালেঞ্জ, একটা হচ্ছে, আরেকটা একটু ঘুরিয়ে বলি, সাপোজ সিঙ্গাপুরের পার্টি জিতলো, একটা কাউন্টার ক্লেম করলো সোহেল সাহেবের কোম্পানির এগেইনস্টে, কাউন্টার ক্লেমে তারা জিতলো যে বাংলাদেশের কোম্পানি উল্টা তাদেরকে ধরেন আই ডোন্ট নো লেটস সে $8 লাখ দিবে, কথা, তখন উনি তো চেষ্টা করবে সিঙ্গাপুরে এটাকে সেটিসফাইড করতে, কারণ ট্রাইব্যুনাল সিঙ্গাপুরে ছিল, উনি হেরে গেল। তারপর ওরা যখন সিঙ্গাপুরের পার্টি যখন বাংলাদেশে এসে আবার আমাদের আরবিট্রেশন 2001 এর আন্ডারে ওই যে সেকশন 45 to 47 আছে, এটা তখন হয়ে যাবে আমাদের দেশে ফরেন আরবিট্রেশন অ্যাওয়ার্ড, ফরেন অ্যাওয়ার্ড, তখন আবার ট্রিট করবে ফরেন অ্যাওয়ার্ড হিসাবে, তখন কিন্তু আরেক দফা এখানে কিন্তু আবার চ্যালেঞ্জ হবে একই গ্রাউন্ডে। তার মানে এই যে দীর্ঘসূত্রতা, এবং তারপরে শুধু এখানেই শেষ না, এক্সিকিউশন যখন হবে, আবার এক্সিকিউশন আবার হবে আমাদের দেওয়ানি কার্যবিধি আইনের 21 ধারা, অর্ডার 21 এর আন্ডারে, সেই এক্সিকিউশন কিন্তু আরেক লেংথি প্রসেস, যে জন্য আর কি অনেক আশা করি যে ভবিষ্যতে হয়তো এগুলো আরো স্মুথার ফাস্টার হবে সবার প্রচেষ্টাতে। এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে প্রসেসটা মোটেও সিম্পল না, এই কয়েকটা ক্ষেত্রে ফোরামের ইন্টারপ্লে, ইটস নট এন ইজি থিং টু আন্ডারস্ট্যান্ড। রাইট, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সোহেল আহমেদ আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের আমি এখানে একটা জিনিস একটু ছোট্ট একটু অ্যাড করি, স্যার যেটা বললেন ওইটার মধ্যে, যে এটা স্যার যেভাবে বলেছে ইটস অ্যাবসলিউটলি রাইট, মানে আরবিট্রেশন ইটসেলফ, কারণ এটা তো ধরেন আমাদের যে ট্রেডিশনাল কোর্ট সিস্টেম, যে টু ডিসাইড ডিসপিউটস এন্ড অল দ্যাট, আরবিট্রেশন ইজ কমপ্লিটলি ওইটার থেকে বের করে ইটস অ্যান অল্টারনেটিভ ডিসপিউট। বাট এখন যেটা খুবই মানে আমাদের জন্য মানে এটা একটা পজিটিভ জিনিস হলো, আমাদের কোর্ট সিস্টেম ইজ বেসিক্যালি খুবই প্রো আরবিট্রেশন হয়েছে। আমাদের এই হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট দুইটাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও আস্তে আস্তে কিন্তু উই আর গেটিং ভেরি প্রো আরবিট্রেশন। আগে যেরকম একটা আরবিট্রেশন কেস নিয়ে গেলে ধরেন এটা অনেক দিন থাকতো, এখন কিন্তু আরবিট্রেশন একটা, দিস ইজ অ্যান আরবিট্রেশন ম্যাটার পেন্ডিং ফর দিস মেনি ইয়ার্স, হ্যাজ অ্যান ইমপ্লিকেশন, ওই মামলাটা কিন্তু শুনানি করা যায়, কারণ বলা যায় আরবিট্রেশন ম্যাটার, এবং কেন এটা তাড়াতাড়ি শুনি, কারণ এটা আরবিট্রেশন, এটা তো কোর্টে আসারই কথা না। এই জিনিসগুলো কিন্তু এখন বলে, এই জিনিসগুলো কিন্তু আমরা শুনতে পাই। সো এইটা আস্তে আস্তে আমাদের এই চেঞ্জটা, যেটা বলছিলাম, চেঞ্জটা আসছে, এবং এই চেঞ্জটা কিন্তু আমাদের জুরিসপ্রুডেন্সেও, আপনার কেস লতেও এই চেঞ্জটা রিফ্লেক্ট হচ্ছে, যে অনেক ক্ষেত্রে আপনি যখন একটা রুল নিতে যায় বা একটা স্টার্টিং এ আরবিট্রেশন ক্লজ দেখেই কোর্ট বলে দেয় না না এখানে আসবেন না, এটা তো কোর্টে আসার কথা না, আপনার আরবিট্রেশনে যান। সো এইটা একটা, দিস ইজ আ ভেরি পজিটিভ থিং। রাইট, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কমেন্ট সেকশনে যদি যাই, ওখানে আমি এই প্রশ্নটা আগে অ্যাড্রেস করতে চাচ্ছি। যেমন আমাদের সাথে যুক্ত হয়েছেন সৈয়দ ফজলে ইলাহি। Can we introduce our ADR in criminal jurisdiction? মারগুব ভাই সরাসরি মারগুবকেই প্রশ্ন করেছে। থ্যাংক ইউ সৈয়দ ফজলে ইলাহি। উনি যেটা কোয়েশ্চেন করেছে, এটা ক্রিমিনাল, আসলে আরবিট্রাবিলিটির মধ্যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স পড়ে না, বাট ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এর মধ্যে কি আসে, ওটা আসে হলো সর্ট অফ সিমিলার টু আরবিট্রেশন ইজ প্লি বার্গেইন। প্লি বার্গেইনটা আপনার ওইটা কিন্তু ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ, ইটস নট অ্যান আরবিট্রেশন, বাট ওইখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা অ্যাডজাস্টমেন্টের একটা প্রভিশন থাকে। সো বাট আরবিট্রেশন মানে আমাদের ধরেন আরবিট্রেশন অ্যাক্ট 2001 এর মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আনা যাবে না, বিকজ ইট ইজ, যেটা আমি আগে বলেছিলাম, দিস ইজ পিওরলি কমার্শিয়াল ইন নেচার, ইটস আ কমার্শিয়াল আরবিট্রেশন অ্যাক্ট। রাইট, আরেকটা কমেন্টস দেখতে পাচ্ছি, এটা মনে হয় স্যার ভালো বলতে পারবেন, মারগুবও বলতে পারবে ডেফিনেটলি।
মিতু মাসুদ লিখেছেন যে একজন আইনজীবী এই ক্ষেত্রে যদি প্র্যাকটিস করতে চান তাহলে তিনি কি করতে পারেন স্যার? আমি তো বলেছি যে যেহেতু বিকজ অফ আওয়ার এক্সপিরিয়েন্স উইথ একাডেমিয়া 25 বছর যাবত আছে, আমার সৌভাগ্য হয়েছে আপনাদের দুজনকে পড়ানোর। আমি জি স্যার, I'm so proud of all of you doing so well, mashallah. and we are proud of you as well. যে অলওয়েজ দেখেন, আমি মনে করি যে আমাদের একদম আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে না এই মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, এডিআর মাইন্ডসেট। আমাদের সিলেবাসে পরিবর্তন আনতে হবে, আমাদের ইউনিভার্সিটিগুলো ইউজিসির সাথে একটা বোঝাপড়া করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের বার কাউন্সিলের মাধ্যমে আরো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ এডিআর যাতে আন্ডারগ্রেড, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট এলএলএম এ গিয়ে আমি একটা কোর্স করাইলাম এটা এনাফ না। হ্যাঁ, এটাতে এই ছেলেমেয়েরা একটা, কারণ আপনি দেখেন বার কাউন্সিলের পরীক্ষা এবং অন্যান্য নিয়ে তো আপনারা অনেক প্রোগ্রাম করতেছেন, যে দীর্ঘসূত্রিতা হচ্ছে যে অবস্থা, তারা যে কবে রাইট অফ অডিয়েন্স পাবে, কবে তারা গিয়ে প্র্যাকটিস শুরু করবে কেউ জানে না। আমি এই জন্য সবাইকে বলি যে যদি তারা তাদের একাডেমিয়ার সঙ্গে যদি এডিআর এর এক্সেলেন্স পায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন বড় বড় চেম্বার গুলো, মালবু ইজ এন এক্সাম্পল, বড় বড় চেম্বার গুলাতে তারা চট করে একটা ছেলেকে আশাও করতে পারে না যে আরবিট্রেশনের ভাস্ট নলেজ নিয়ে সে চেম্বারে জয়েন করবে। তারা কিন্তু ওই চেম্বারে গিয়ে উল্টা সিনিয়রের সাথে ঢুকে ঢুকে কিন্তু শিখে, যারা ভালো, যারা যাদের ড্রাফটিং ভালো, বোঝা ভালো, তারাই কিন্তু আগায়, বাকিরা কিন্তু পিছিয়ে পড়ে। কিন্তু আমরা যদি কম খরচে অনলাইনে যদি ট্রেনিং গুলো, যেটা আমরা, আপনি জানেন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা করছি, চেষ্টা করছি, ফরেন এন্টিটিকেও নিয়ে আসছি আমরা আমাদের এখানে, তারা যদি 3-4-5 দিনের যদি কম খরচে আমরা ট্রেনিং করাতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমরা ট্রেনিং একটাতে আছে অ্যাসোসিয়েট আরবিট্রেটর হবেন আপনি 3 দিন করলে, তারপরে আপনি আরবিট্রেশন অ্যাডভোকেট হবেন, এবং আপনি 5 দিন পরে আপনি অ্যাওয়ার্ড রাইটিং ও আপনি একটা পাবেন, এন্ড ইউ বিকাম এ কোয়ালিফাইড আরবিট্রেটর অফ এন ইনস্টিটিউট। আমি মনে করি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে চোখ কান খোলা রাখতে হবে, এবং আমাদেরকে মেবি আমরা পারি নাই করতে, সরি টু সে, বাট আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমরা এই উদ্যোগগুলা যদি নেই, যে এদেরকে আমরা একুইপ করবো, শুধু আরবিট্রেশন কেন, নেগোসিয়েশন, মিডিয়েশন, তাই না, এগুলা যদি তারা আগে থেকে, তখন কি হবে জানেন, এরা যখনই কোনো ক্লায়েন্ট পাবে তখনই কিন্তু তারা বলবে ভাই কোর্টে পরে যান, আগে মিটানোর চেষ্টা করবে, কারণ তাদের তো এই মেন্টালিটিটা ডেভেলপ করাতে হবে। আমি সরি টু সে, আমরা খুব ইন্টারেস্ট ভিত্তিক কাজ করি তো, যে আমি এস্টাবলিশ গেছি, আমি একটা পজিশনে গেছি, অন্যের কি হলো না হলো, আসলে লাইফটা এইভাবে, লাইফটা তো খুব ছোট, তাই না, আমরা আমাদের যে কন্ট্রিবিউশন, এটা তো খুব ইম্পর্টেন্ট, আপনাকে তো আমার কন্ট্রিবিউশন দিয়ে মনে রাখবে। তো আমি একটা কথাই বলবো যে প্র্যাকটিস করার জন্য আপনি যতটুকু পারেন এখন কম খরচে বিভিন্ন নেটওয়ার্কিং এর মাধ্যমে ছোট ছোট কোর্স গুলা করেন, কিছু কিছু চেম্বারের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেন, দরকার হয় কোর্টে গিয়ে, কোম্পানি বেঞ্চে গিয়ে বসেন, হাইকোর্টে যদি এখনো ফিজিক্যালি উনি বসছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আবার লোয়ার কোর্টে যেখানে আরবিট্রেশনে যে জাজ আছেন, সেখানে গিয়ে যদি সিনিয়র না থাকে, আপনি কোর্টে গিয়ে বসে বা জুমের মাধ্যমে আপনি দেখেন, আপনি ইউটিউবের মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স পাবেন, অনেক ভিডিও আপলোড করা আছে এখন, যেখানে কিন্তু অনেক কিছু শেখা যায়, কিভাবে কথা বলে, কিভাবে প্রেজেন্টেশন করে, কিভাবে আর্গিউ করে, কিভাবে সাবমিশন করে, এটা সো ইম্পর্টেন্ট, তাই না, আমি মনে করি এটা দরকার। থ্যাংক ইউ। এখানে আমি একটু অ্যাড করি যে স্যার যেটা বলছে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার এই নলেজটা নেওয়া এবং এই ট্রেনিংটা পাওয়া, বাট একটা জিনিস সবার মনে রাখতে হবে যে আরবিট্রেশন কিন্তু প্রসিডিউরাল প্র্যাকটিস, আপনার কিন্তু সাবস্ট্যান্টিভ প্র্যাকটিসটা কিন্তু বিল্ড করতে হবে। মানে আপনার আরবিট্রেশন করার আগে কিন্তু আপনি ইউ হ্যাভ টু নো কন্ট্রাক্ট অ্যাক্ট ফার্স্ট, মানে ইউ হ্যাভ টু নো দ্য সাবস্ট্যান্টিভ অ্যাক্ট ফার্স্ট, তারপরে আরবিট্রেশন ইজ মেয়ারলি বেসিক্যালি আ প্রসিডিওর, যেটা আপনি কোর্টে করতেন আপনি ওইটা এখন আরবিট্রেশনে করবেন। কিন্তু সবার ইম্পর্টেন্ট হলো আপনার সাবস্ট্যান্টিভ লটা বুঝতে হবে, সাবস্ট্যান্টিভ লটা ইউ হ্যাভ টু বি ভেরি সিজনড ইয়ে। এর জন্য কিন্তু আরবিট্রেশন আপনি দেখবেন যে আপনার ট্রেনিংটা থাকা বা আরবিট্রেশন, ধরুন ফর এক্সাম্পল কোর্ট প্রসিডিংস এ কিন্তু আমরা কিন্তু কোর্টে গিয়ে বসলেই কোর্ট প্রসিডিংস দেখা যায়, সাক্ষী নিচ্ছে বা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে সাক্ষী নিচ্ছে বা কিছু একটা ইয়ে করছে, আর্গুমেন্ট করছে, হাইকোর্টে বলেন, অ্যাপেলেট ডিভিশন বলেন, সব জায়গায় কিন্তু আপনি ইউ হ্যাভ আ রাইট, ইউ ক্যান গো এন্ড সিট, আপনি দেখতে পারবেন। আরবিট্রেশন কিন্তু ইজ কনফিডেন্সিয়াল ইন নেচার, আপনি কিন্তু ইউ ক্যানট জাস্ট, একটা আরবিট্রেশন চলছে আপনি গিয়ে হেঁটে গিয়ে বসতে পারবেন, কারণ এটা কনফিডেন্সিয়াল, ওটা খালি পার্টিজ এবং আরবিট্রেটরসরা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে এই ট্রেনিং গুলো খুবই ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে সাবস্ট্যান্টিভ লর ব্যাপার নলেজটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেই ব্যাপারে আপনার আরবিট্রেশন, ফর এক্সাম্পল রিয়েল স্টেট যদি হয়ে থাকে, রিয়েল স্টেট আইনটা ইউ হ্যাভ টু নো ইট, কন্ট্রাক্ট যদি থাকে কন্ট্রাক্ট অ্যাক্ট ইউ হ্যাভ টু নো ইট,
এনার্জি সেক্টরে যদি থাকে বার্কের অ্যাক্ট ইউ হ্যাভ টু নো ইট, মানে ওই সাবস্ট্যান্টিভ লটার উপরে কিন্তু ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য সাবস্ট্যান্টিভ ল দ্য মোস্ট। অবশ্যই আমাদের আরো কিছু কমেন্টস এসেছে, আমি একটু আমাদের সাথে যুক্ত হয়েছে ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ওর প্রশ্নটা একটু পড়ি। Some of our recent legislations have incorporated mandatory arbitration or mediation process for dispute resolution. How well are they working? স্যার আপনি যদি বলেন, এবং মার্গু। আমি সংক্ষেপে একটা কথাই বলবো এখানে, যে দেখেন আসলে ম্যান্ডেটরি ওয়ার্ডটা যেটা আসিফ বলছেন এখানে, ম্যান্ডেটরি ওয়ার্ডটা যদি আমরা আসলে ম্যান্ডেটরিলি যদি অ্যাপ্লাই করতে না পারি, অর্থাৎ ইফ আই ফেল টু মেক, সাপোজ আমরা যদি আন্তরিক না হই, যেমন ধরেন মিডিয়েশন প্রসেসের কথা বলা আছে আমাদের অর্থহীন আদালত আইনে, তাই না? এখন দেখা যাচ্ছে যে মিডিয়েশনে যদি দুই পক্ষ যদি সাকসেসফুল না হয় বা আন্তরিক না হয়, এবং আমাদের অ্যাডভোকেটরাও, লার্নেড অ্যাডভোকেটরাও যদি এই ব্যাপারে যদি সচেষ্ট না হন, তাহলে কি হবে? তারা বলবে মীমাংসা করা গেল না, এগ্রিমেন্ট করা গেল না, উই আর ব্যাক টু দ্য কোর্ট। কিন্তু আমাদের যে প্রবলেমটা, কোনো কস্ট ইমপ্লিকেশন নাই। যখন আমি এডিআর এ ফেল করছি, আমি যদি উপযুক্ত কোনো কারণ ছাড়া যদি এডিআর এ ফেল করি, আর পরে যদি দেখা যায় রায় দিতে গিয়ে মামলা চলাকালীন সময় যে এই কাজটা আগে করলে এই 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 সমস্যাগুলো হতো না, তখন উই আর অ্যাকচুয়ালি ওয়েস্টিং পাবলিক মানি, কোর্টের টাইম টাকা আমরা নষ্ট করছি, কিন্তু সময় নষ্ট করছি। সেইখানে যদি কস্ট দেওয়া হয়, সিভিয়ার কস্টের যদি বিধান থাকে এবং এই ব্যাপারে যদি আইন সংশোধন করা হয়, আমি মনে করি ম্যান্ডেটরি ওয়ার্ডটা কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রয়োগ হবে। কারণ আমরা সবকিছু ম্যান্ডেটরি বলছি, কিন্তু বলেন স্যার আমাদের কোর্টেই তো এই কস্টটা দেওয়া হচ্ছে না, আরবিট্রেশনে ফেল করে যদি কোর্টে আসে, কোর্টেই তো কস্ট দেওয়া হচ্ছে না স্যার। এটা আমার সিনিয়র, আমার লেট সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক প্রত্যেকটা জায়গায় স্যার এটাই বলতো, যে যদি কস্ট যদি না দেওয়া হয়, এই বলতো যে আমার মতো লয়াররা এসে খালি মামলা ঠুকবে আর মামলাই চলবে, এরকম স্যার। এই জিনিসটাই মানে কস্টের ইমপ্লিকেশনটা ইজ সো ইম্পর্টেন্ট। মানে আমরা তো উই আর সো ইউজড টু দ্য ওয়ার্ড the rule is discharged without any order as to cost, মানে it's a given thing। এই যে ব্রিটিশ যে বিচার ব্যবস্থা, লর্ড উলফের রিফর্মের পরে তারা কি করলো? তারা এই যে বিভিন্ন ফাস্ট ট্র্যাক প্রসিডিয়ার চালু করলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে কস্টের ইমপ্লিকেশন এনেছে। এবং এমন শুধু না, যদি কেউ আননেসেসারি কেস উপস্থাপন করে, সময় যদি নষ্ট করে, সেই জন্য কিন্তু পার্সোনালি তারা কস্ট দিচ্ছে, কিন্তু কস্ট অফ দ্য প্রসিডিং, কস্ট অফ দ্য ডে। এতে করে হচ্ছে কি, একজন আইনজীবী রেপুটেশন হারাচ্ছেন, কারণ ক্লায়েন্ট মনে করছে এটা কেমন কথা হইলো, এবং এর ফলে কিন্তু, কারণ আমরা তো এটা তো প্রফেশন, তাই না? ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে কিন্তু কেউ চাইবে না, তখন সবাই সাবধান হয়ে যাবে, কিন্তু যে না, আমি আননেসেসারি কিন্তু এই কাজটা করবো না। মিডিয়েশন হলে আমি চেষ্টা করবো মিডিয়েশনে যেতে, বা আমি মিডিয়েটরের কাছে যাবো, আরবিট্রেশন আমি আন্তরিকভাবে চেষ্টা করবো। তখন কিন্তু আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা আসবে, সেটার অভাবটাই কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে বলে আমি। এবং স্যার আরবিট্রেশন আপনি নিশ্চয়ই জানেন স্যার, আরবিট্রেশনেও কিন্তু ফ্রিভলাস অ্যাপ্লিকেশন করলে, যেন আমরা একটা মানে একটা কারেন্ট আরবিট্রেশনে যেটা আমি আছি, ওইখানেও দেখা যাচ্ছে যে কিছু অ্যাপ্লিকেশন করছে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে, এন্ড ইফ ইট ইজ ফ্রিভলাস, তখন মোস্ট অফ দ্য টাইমে কিন্তু দ্য কস্ট অফ দ্যাট প্রসিডিংস, which includes আপনার আরবিট্রেটরদের কস্ট, দ্য ভেনিউ, আদার সাইডের লয়ার কস্ট, সব কিন্তু দ্য লুজিং পার্টি পেইজ। সো এটা কিন্তু আলটিমেট অ্যাওয়ার্ডও না। ফর এক্সাম্পল, আমি যদি ইভেন্চুয়ালি অ্যাওয়ার্ডটা জিতি, বাট মাঝখানে আমি যদি এমন কোন ফ্রিভলাস অ্যাপ্লিকেশন দেই যেটা আরবিট্রেশন প্রসিডিওরটাকে স্লো ডাউন করলো, বা যেটা আননেসেসারি ট্রাইব্যুনাল ডিসাইড করলো, ওইটার কষ্ট আমার বিয়ার করতে হচ্ছে। সো দিস ইজ, এন্ড এটা হয় কি, দিস নলেজ উই ক্যান টেক ইন দিস নলেজ, মানে এই নলেজ গুলা কিন্তু, কারণ এই যে বাংলাদেশ একটা জিনিস সবসময় দেখবেন যে মোস্ট অফ দ্য আরবিট্রেশন, লার্জ স্কেল আরবিট্রেশন সব হয়, এই যে সিট অফ আরবিট্রেশন হয় বিদেশে। কেন এটা বিদেশে হয়, আমাদের দেশে এটা কেন হয় না? এটা কিন্তু সবারই প্রশ্ন। কিন্তু আমাদের দেশে এটা এই কারণে হচ্ছে না, বিকজ আমাদের দেশে এই জিনিসটা করতে হলে অনেকগুলা জিনিস একসাথে চিন্তা করতে হবে। আমাদের জুডিশিয়াল সিস্টেম এন্ড আরবিট্রেশন সিস্টেমটাকে এক্সপিডাইটেড করতে হবে। আপনার দেখাতে হবে যে এখানে একটা নিউট্রাল ফোরাম এক্সপিডিশিয়াসলি যে পারপোজটা, সালিশের যে পারপোজটা, ওইটা ফুলফিল করার জন্য আইন ওইরকম ভাবে প্রোটেকশন দিয়ে থাকে। এবং আমাদের যে আইনটা আছে ওটা কিন্তু এটা ফ্যান্টাস্টিক ল, আপনি অনেক পুরাতন, 2001 সালের, এখানে কিছু রিফর্ম দরকার আছে, কিন্তু তাও স্ট্যান্ড অ্যালোন যেটা আছে ওইটাও কার্যকর, মানে খুবই ভালো। কিন্তু আমাদের ওটার প্রয়োগটাকে আরো এক্সপিডিশিয়াস করতে হবে। এই আইনটাকে ফাস্ট ট্র্যাকে, স্যার যেটা বললো, এটাকে ফাস্ট ট্র্যাকের মধ্যে ফেলতে হবে, তারপরে একটা আস্থা আসবে
যে বিদেশি যদি একজন আসে সে বলতে পারে, তখন আমার একটা লেভারেজ থাকবে। আমি বলতে পারবো যে এই আইনে এক্সপিডিশিয়াসলি হবে, এখানে কোনো মানে কোর্টের ইন্টারফারেন্স বলেন, আননেসেসারি অ্যাপ্লিকেশন বলেন, এগুলো এন্টারটেইন হবে না। তখন কিন্তু আমার একটা লেভারেজ থাকবে। এখন আমি যখনই দিতে চাবো তখনই কিন্তু পার্টিরা বলে যে না, তোমাদের এখানে কোর্ট ঢুকে গেলে অনেক বছর লেগে যাবে, তোমাদের এটা অনেক সময় লাগে, বলো আমি এইখানে থাকি। একটা তো লেভারেজ থাকে হলো ব্যালেন্স বিটুইন দ্য পার্টিস। কিন্তু এখন কিন্তু আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশন হওয়াতে উই আর গেটিং বেটার, আমাদের কিন্তু এখন একটা সে থাকে। আমাদের কিন্তু বড় বড় যেগুলো পাওয়ার কন্ট্রাক্ট ওগুলো সব কিন্তু মোরলেস আমরা ঢাকায় নিয়ে আসছি। এখন বলছি যে এখন কিন্তু আর্বিট্রেশন হবে ঢাকায় কন্ট্রাক্টরদের, ওই লেভারেজটা কিন্তু আমরা পাচ্ছি। সো এই জিনিসটাকে না, আমাদের এই লেভারেজটা ধরে রাখার জন্য আমাদের আইন বলেন, এই আর্বিট্রেশন একটা রুলস, সেই 2001 থেকে একটা রুলস হওয়ার কথা, এখন পর্যন্ত একটা রুলস হয়নি। এই রুলসটা হওয়া খুবই ইম্পর্টেন্ট। এবং যে সুযোগ পাবো না আমরা বলার ইফা, সেটা হচ্ছে এই যে ইনস্টিটিউশনাল অ্যাডহক আর্বিট্রেশন যে কথাটা হয়তো সুযোগ পাওয়া যাবে না। যেমন বিয়াকের যে 2019 যে রুলস আছে সেখানে বলা আছে যদি আমার ক্লেম যদি 5 কোটি টাকা বা তার নিচে যদি হয় তাহলে ফার্স্ট ট্র্যাক আর্বিট্রেশন করা যাবে এবং 3 মাসের মধ্যে কিন্তু অ্যাওয়ার্ড দিতে হবে। এই যে একটা এই ধরনের টাইম দিয়ে দেওয়া আছে ওখানে, এর ফলে হচ্ছে কি এই যে টাইম টেস্টেড যে একটা ব্যাপার, তখনই কিন্তু ওই এক্সপার্টিশিয়াস মেন্টালিটি ডেভেলপ করবে। এবং এটা 5 কোটি 15 কোটি না কেন, ইন্ডিয়াতে আপনি দেখেন ওরা অ্যামেন্ডমেন্ট করে কিন্তু আর্বিট্রেশন, এত বিশাল দেশ, কত মামলা তাদের আর্বিট্রেশনের ডিসপিউট, তারা কিন্তু ঠিকই সময় বেঁধে দিয়েছে, যদিও এটা এক্সটেন্ড করা যাবে কারণ দেয়ার ওয়াজ এ লট অফ ব্যাকল্যাশ এটার ব্যাপারে, তারপরে তারা কিন্তু করে ফেলেছে। কিন্তু আমরা পারবো না। আমাদের দেশে হয়ে যাবে দেখবেন স্যার, আমাদের ওই যে কোর্টের পিকুনিয়ারি জুরিসডিকশন চেঞ্জ করছে না, তো এরকম দেখবেন আর্বিট্রেশন হোপফুলি ইনশাআল্লাহ একটা টাইমে গিয়ে উইল সি দ্যাট এটাও একটা চেঞ্জ এসেছে। নিশ্চয়ই। আমাদের আরেকজন আপা যুক্ত হয়েছেন, তাহমিদা আক্তার। উনি আমাদের রেগুলার দর্শক, আমাদের এই অনুষ্ঠানে উনি রেগুলারই দেখেন। তিনি বলছেন ব্যারিস্টার মারগুবের কথা শুনেছি শামুজুল হক স্যারের কাছে। শামুজুল হক স্যারও আমাদের এখানে রেগুলার অ্যাডভাইস করতে আসেন। আজ সরাসরি শুনছি এক্সেলেন্স, যেহেতু দুজনেরই শিক্ষক ডক্টর খালেদ সকলের আলোচনা বিষয় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করছেন, ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপা আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও খুবই ভালো লাগছে যে আমরা বোঝাতে পারছি, কারণ আজকের ইস্যুটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো আমাদের দর্শকদেরকে আমাদের খুবই সাধারণ ভাষায় ব্যাখ্যা করতে হচ্ছে। সো সেদিক থেকে আপনাদের ভালো লাগছে জেনে খুশি হলাম। আমি আরেকটা প্রশ্ন নেই, কমেন্ট সেকশনে আরেকটা প্রশ্ন এসেছে। আল ইমরান খান ভাই উনি জানতে চাচ্ছেন যে হাউ ইজ দ্য প্রসপেক্টস অফ অনলাইন ডিসপিউট রেজলিউশন ইন বাংলাদেশ। স্যার বোধহয় একটু বলছিলেন যে আমাদের এই কোভিড সময়ে অনলাইনে আমরা এটা নিয়ে কাজ করেছি। জি, আমাদেরকে কিন্তু অনলাইন বাঁচিয়ে দিয়েছে এই দফায়, এটা লেটস অ্যাকসেপ্ট ইট, এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। কারণ যে যা ব্যবসা বাণিজ্য বা যে ডিসপিউট রেজলিউশন মেকানিজম রক্ষা পেয়েছে সিম্পলি বিকজ থ্যাঙ্কস টু জুম, ওয়েবএক্স এন্ড আদার্স, তারা আগে তো নিশ্চয়ই কল্পনা করে না যে কোভিড এর কারণে এই অবস্থা হবে, এটা করেছিল। কিন্তু আপনি দেখেন যখন আমাদের পুরো বিচার ব্যবস্থা থেমে গেল মার্চের পরে যে অবস্থার মধ্যে আমরা পড়লাম, অবভিয়াসলি the whole system came to a freeze, এবং এইটা কিন্তু ঘুরে দাঁড়াতে আমাদের সময় লেগেছে। এইসব ওয়েবিনারের মাধ্যমে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে আস্তে আস্তে আমরা এগিয়েছি। কিন্তু অনলাইনের কারণে কিন্তু দেখেন কোনো কিছু থেমে থাকে না কিন্তু, এবং পৃথিবীতে লক্ষ লক্ষ ওডিআর চলছে। জাস্ট ফর ইনফরমেশন, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখন অনলাইন ডিসপিউট রেজলিউশন নামে কোর্সও কিন্তু অফার করছে, যে আপনি কিভাবে অনলাইনে আপনি ডকুমেন্ট এক্সচেঞ্জ করবেন, আপনি ব্রেকআউট রুমে যাবেন, কনফিডেন্সিয়ালি মেইনটেইন করবেন। অবভিয়াসলি আমাদের এখন ধরেন আমাদের ভার্চুয়াল কোর্ট কি চলছে, ভার্চুয়াল কোর্টে তো আমরা অনলাইনেই মেইন কেসগুলো আমরা করছি। আমাদের ডিফিকাল্টি হচ্ছে কি ইফাত এবং মাহবুব এখানে, সেটা হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস আছে। যেমন আমরা পড়াতে স্টুডেন্টদের মনোযোগ যেমন অনেক সময় ধরে যায় না, তারা ক্যামেরার ওই এন্ডে কি অবস্থায় কোথায় আছে আমরা জানি না, এগুলো তো আছেই। হ্যাঁ, আমাদের এফোর্ট দিতে হচ্ছে অনেক। সিমিলারলি আমি মনে করি একজন অ্যাডভোকেটকেও কিন্তু অনেক এফোর্ট দিতে হচ্ছে অনলাইনে সাবমিশন করার সময়, কারণ ইটস লাইক ক্যামেরা ইজ অন ইউ, এবং 40, 50, 60, 70 জন আপনাকে দেখছে আপনার পারফরমেন্স। এটা কিন্তু ওপেন কোর্ট থেকে কিন্তু আমার কাছে মনে হয় সামটাইমস ইটস মোর ডন্টিং, ইটস এ ফ্যাক্ট, তাই না? আচ্ছা, সেখানে আমি বলছিলাম যে এই কারণে আরো যে অনলাইন ডিসপিউটের ক্ষেত্রে যে অনেক সময় ডেটা লিক হয়ে যেতে পারে, কনফিডেন্সিয়ালি ব্রিচ হতে পারে, সেজন্য আমি মনে করি যে হ্যাঁ, অনলাইন ডিসপিউট রেজলিউশন আমি মনে করি এটা থাকার জন্য এসেছে, চলে যাওয়ার জন্য। আমি মনে করি যে কোভিড-19 এর পরে কোভিড-21 বা 23 হবে না, যে হারে ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভ্যাকসিনও
কতটুকু কাজ করবে ভবিষ্যতে উই ডোন্ট রিয়েলি নো। তো এরকম একটা ওয়ার্ল্ড অফ আনসার্টেনটি, অনিশ্চয়তার মধ্যে আমাদের কিন্তু অনলাইনে কিন্তু আমাদের ইউজড হয়ে যেতেই হবে। কাজে ওডিআর আমি সবাইকে একান্ত অনুরোধ করবো যে আপনারা যখন এডিআর বলছেন, আসলে এডিআর ইজ নাও অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ওডিআর নাও, ইভেন ইজ জুডিশিয়াল ওডিআর কিন্তু আমরা কিন্তু ইউজ হচ্ছি। কারণ আপনি আমার লাইফটা সবার আগে ইম্পর্টেন্ট আমার জন্য, তাই না? আমি একটা জায়গায় গিয়ে ফাইল ভাইরাস কোনখান থেকে আসবে না আসবে, হু ক্যান গিভ দ্য গ্যারেন্টি? আমরা কত আপনজনকে হারিয়েছি দেখেন গত 1 বছরে, হ্যাঁ, অথচ লাইফ হ্যাজ বিকাম সো টাফ, আমরা দেখেও না দেখার ভান করছি, আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু আসল চিত্র তো খুবই মর্মান্তিক। কাজে ওডিআর আমি মনে করি ইয়েস, ওডিআর হ্যাজ দ্য প্রসপেক্ট, এবং এই ব্যাপারে আমাদেরকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের ব্যবহার করতেই হবে এবং এটাকে আরো সচল করতে হবে। থ্যাংক ইউ। জি, আমরা এবং অনুষ্ঠানে এখানে আপু একটা ছোট্ট জিনিস বলে দিই আপনাকে, আমাদের কিন্তু এখন অনেক আরবিট্রেশন যেগুলা ফিজিক্যাল ছিল, ধরেন আরবিট্রেশন এই কোভিড এর আগে আমরা নোটিশ দিয়েছি আরবিট্রেশন প্রসেস এগুলো ফিজিক্যাল, ধরেন একটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন জেনেভাতে হওয়ার কথা ছিল, এবং আমরা এইটার জন্য যখন করোনা হয়ে গেল তখন এই কোভিড এর জন্য কিন্তু এটা পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার পর একটা টাইমের পরে কিন্তু উই রিয়েলাইজ যে পার্টিজ এন্ড রিয়েলাইজ, ট্রাইব্যুনাল সবাই রিয়েলাইজ করেছে যে এখন উই ক্যানট সিট অন ইট। এরপরে যেটা হয়েছে এখন কিন্তু এভরিথিং আপনার থ্রু জুম শুরু হয়ে গিয়েছে, এবং এই যে ডকুমেন্ট শেয়ারিং আরবিট্রেশন প্রসিডিংস আমরা সব ডকুমেন্ট এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ডকুমেন্ট এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরে মানে এখন নেক্সট স্টেজ একটা প্রিলিমিনারি হিয়ারিং প্রসিডিউরাল অর্ডারও হয়ে গিয়েছে, ফার্স্ট লেয়ার অফ জুরিসডিকশনাল হিয়ারিংও হয়ে গিয়েছে, অ্যাওয়ার্ডও আপনার অর্ডারটাও আপনার অনলাইনে সব হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ অলরেডি স্টেপড ইন। দ্য বিগেস্ট এক্সাম্পল ইজ আওয়ার কোর্ট। আমরা তো কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে আমরা কোর্টে ভার্চুয়ালি, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি জীবনে চিন্তাও করতে পারিনি, বাট পুরা সুপ্রিম কোর্ট তো ইটস ফাংশনিং লাইক দ্যাট। এন্ড ডিফিকাল্টি তো অনেক আছে, বাট স্টিল উই আর ফাংশনিং। আমরা তো অ্যাটলিস্ট আমাদের কেসগুলো তো করতে পারছি। সো আমার মনে হয় স্যার যেটা বলেছে, দেয়ার ইজ নো, ইটস নট এডিআর, ইটস ওডিআর অল দ্য ওয়ে। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের আর কিছু দর্শকদের জন্য কোনো ইস্যুস যদি বাকি থেকে থাকে, মনে করেন যে যেটা জানানোর দরকার, সেটা যদি কিছু বলেন, স্যারের কাছে প্রথমে জানতে চাইবো, আর তারপর মারগুপ, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। দিনের শেষে আমাদের সব স্টেক হোল্ডারদের মধ্যে ঐক্যমত্য থাকাটা দরকার। আমরা খুব বিরোধ মানে পারস্পর বিরোধী, আমরা ধরেন লয়াররা ডক্টরদের ব্যাপারে কমেন্ট করছি, ডক্টররা কমেন্ট করছেন। আমি মনে করি এই হানাহানিটা যদি আমরা কমায় দেই, আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি আমরা যদি কমিয়ে দেই, বা আমরা যদি এইভাবে যদি সবাইকে বুঝাতে পারি যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যেমন আমাদের কাছে মানুষ আসে, তারা কিন্তু আসছে তাদের একদম লাইফ টাইম চ্যালেঞ্জ নিয়ে, ঠিক ডক্টরের কাছে যেমন যাচ্ছে আমার জীবন রক্ষার্থে, আমাদের কাছে কিন্তু আসছে। আমাদের মধ্যে সেই সচেতনতা, দায়বদ্ধতা এবং এই যে একটা অ্যাপ্রিসিয়েশন যে তাদের যেই মামলা আমি যে আরবিট্রেশন আমি করতে পারবো না সেটা আমি নিব কেন, যেখানে আমি নিউট্রাল থাকতে পারবো না আমি করবো কেন, যেখানে আমার ডায়েরি ইজ ফুল সেখানে আমি আরো কাজ কেন নিব। আরবিট্রেশন দুজনকেই বলি আমরা সবাই, আরবিট্রেশন ইজ নট ওভার এ কাপ অফ টি, যে আমি সারাদিন মামলা করে সন্ধ্যা 7টার সময় গিয়ে বসে গেলাম আরবিট্রেশনে এবং তারপরে আমার কাজ হয়ে গেল। কারণ আরবিট্রেশনে কিন্তু দেখেন ইফাত, মারগুব, আমাদের কিন্তু পার্টি এঙ্গেজ করে as counsel as well as sometimes as arbitrator। সেখানে কিন্তু আমার পারফরম্যান্স, আমার প্রজ্ঞা, আমার বিচক্ষণতা, আমার নিউট্রালিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি একটা কাজ খারাপ করি ভবিষ্যতে আমাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে না, দ্যাট ইজ রিয়ালিটি। সেজন্য আমাদের উচিত প্রত্যেকেরই, আইনজীবী সমাজকে বলছি, ইয়াঙ্গার জেনারেশনকে বলছি, দায়িত্ববোধ এবং এটার জন্য শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে কিন্তু আমি আশা করি আমাদের যেটা ইমেজ, ওভারঅল ইমেজ অফ দ্য লিগাল প্রফেশন, ইট হ্যাজ এ লং ওয়ে টু গো টু বি এনহ্যান্সড। এটাকে বাড়ানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি মনে করি যে আমি খুবই আশাবাদী, আপনারাই আমার প্রমাণ, ঠিক আছে? এবং আরো ইয়াঙ্গার যারা আসছে তারা মাশাআল্লাহ এখন কত ভালো করছে, বিভিন্ন মাল্টি ন্যাশনালে, বিভিন্ন ব্যাংকে বলেন, যারা হেড অফ লিগাল বা যারা বড় বড় চেম্বার গুলাতে আছে, ইট ইজ দ্য ইয়াঙ্গার জেনারেশন হু ইজ ড্রাইভিং দ্য ফোর্স। আমি তো অনেক আশা দেখি। তো তাদের মাধ্যমে কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে ক্লায়েন্টরাও কিন্তু আমাদের ব্যাপারে তাদের ইমেজ ডেভেলপমেন্ট কিন্তু হবে, তারা বুঝতে পারবে যে না, আসলে লয়ার মানে কিন্তু খালি জটিলতা সৃষ্টি করে না। সেই জন্য কিন্তু আমরা কিন্তু আমি আমাদেরকে এখন কি বলি জানেন, আমরা বলি আমরা হচ্ছি ডিআরএস, ডিসপিউট রেজলিউশন স্পেশালিস্ট অথবা ডিসপিউট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আমি মনে করি ভবিষ্যতে অ্যাডভোকেট বা অ্যাটর্নি বা লয়ার খালি শুধু কোর্টে গিয়ে ল করবে তা না, উই হ্যাভ টু বি ডিএমএস বা ডিআরএস সর্ট অফ থিং, যাতে করে আমরা প্রত্যেকে যখন যে ক্লায়েন্ট যেভাবে আসবে আমি তাকে বেস্ট সলিউশনটা তার জন্য দিব। দ্যাট ইজ দ্য, কিন্তু স্টার্টিং পয়েন্ট হবে অ্যামিকেবল সেটেলমেন্ট।
তারপরে আস্তে আস্তে আমি কমপ্লেক্সিটির দিকে যাব, নট বিফোর দ্যাট। সো কোর্ট শুড বি দ্য লাস্ট রেজোর্ট। সো আর্বিট্রেশন অর মিডিয়েশন মাস্ট প্লে এ ভেরি ভেরি বিগ রোল যদি আমরা পোস্ট কোভিড ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে চাই। থ্যাংক ইউ। অবশ্যই। মারগুপ, কিছু অ্যাড করতে চান? আমি জাস্ট যেটা বলতে চাই যে স্যার যেগুলো বলেছে তো খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো কথা বলেছে যে স্টেক হোল্ডারের পার্টিসিপেশনটা খুবই ইম্পর্টেন্ট আর্বিট্রেশনটা করার জন্য, যে এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে। আমাদের যেরকম পার্টিসরা, আর্বিট্রেটররা, লয়াররা, জুডিশিয়াল মানে সিস্টেম, কোর্টরা, সবারই একটা বিগ রোল আছে একটা, এবং এই আর্বিট্রেশনটাকে সাকসেস করার জন্য। আর এইটা তো একটা আছেই। এর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আমি দর্শকদের জন্য আমি একটা কথা বলবো, আপনারা যখন চুক্তি করবেন ওই চুক্তির মধ্যে আর্বিট্রেশন ক্লজ, মানে বাকি সব ক্লজই তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিন্তু ডিসপিউট রেজলিউশন ক্লজটা যখন ইনসার্ট করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওইটা প্রত্যেকটা ওয়ার্ড চিন্তা করে দিবেন, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের একটা ইমপ্লিকেশন থাকে। আর্বিট্রেশন ক্লজ, আর্বিট্রেশন আগে মিডিয়েশন, সব কয়টা প্রত্যেকটা জিনিস এটা ইয়ে আছে। সো ইট ইজ ভেরি সিরিয়াস থিং। জাস্ট আর্বিট্রেশন ওয়ার্ডটা আছে বলে সাইন করে দিলাম বা আর্বিট্রেশনটা কেটে দিলাম, কোর্টে চলে গেলাম, এটা না। ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওইটা আপনারা কনসিডার করবেন সব সময়। এটা খুব, এটা হ্যাজ আ বিগ ইম্প্যাক্ট অন দ্য অ্যাকচুয়াল ইমপ্লিকেশন অফ দ্য কন্ট্রাক্ট। Thank you. I think it was a very good discussion. ডেফিনেটলি ইট ওয়াজ এ ভেরি গুড ডিসকাশন। এবং যেটা মারগুব এবং স্যার বললেন আমি সেটা বলেই শেষ করছি যে আর্বিট্রেশন ইজ এ সিরিয়াস ম্যাটার, এবং এটা এমন একটা ক্লজ যেখানে প্রত্যেকটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা ড্রাফট করার সময় আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এবং আমরা যেটা আসলে বলতে চাই যে আমাদের আইনজীবীদের দরজা সবসময় ওপেন আছে, সো আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব ডেফিনেটলি। আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যারা আমাদের সাথে আজকে ছিলেন, ডক্টর খালেদ হামিদ চৌধুরী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার ভিতর থেকে আপনি সময় করে যুক্ত হয়েছেন। সেম গোজ উইথ ব্যারিস্টার মারগুপ কবির, ভীষণ ব্যস্ত সময় থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, এবং যারা আমাদের স্টুডিওতে এসে প্রশ্ন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। ততদিন ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। Thank you. Shubhratri.